সো গাইস, এর আগে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের লোকাল রিপোজিটরিটা গিটহাবের একটা রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা গিটহাবের একটা রিমোট রিপোজিটরিকে আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে নিয়ে আসতে পারি। তারপর আজকে আমরা গিটের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কমান্ড নিয়ে আলোচনা করব, যেমন গিট ক্লোন, গিট পুল, গিট ফেস, গিট স্টেজ এবং গিট ক্লিন। এবং তারপরে আমরা দেখব কিভাবে আমরা আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে .gitignore ফাইল অ্যাড করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো দেখেন, আমি আমার গিটহাবের প্রোফাইলে চলে এসেছি এবং তারপরে আমি রিপোজিটরিসের মধ্যে চলে গেলাম। এখানে দেখেন দুইটা রিপোজিটরি আছে। আমরা কিন্তু এই গিট লার্নিং রিপোজিটরিটা এর আগে ক্রিয়েট করেছিলাম এবং আমাদের লোকাল কম্পিউটার থেকে গিট লার্নিং রিপোজিটরিতে আমাদের প্রজেক্টটা আপলোড করেছিলাম। তো তারপরে এখানে দেখেন আমি কিন্তু আরেকটা রিপোজিটরি ক্রিয়েট করে রেখেছি, এখানে লার্নিং রিপো। তো এই রিপোজিটরিটা কিন্তু আমাদের লোকাল কম্পিউটারে একবারে নেই। এই রিপোজিটরিটা কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারে নিয়ে যেতে পারি, দেখেন আমি এই রিপোজিটরির মধ্যে চলে গেলাম। আসার পরে দেখেন এখানে এই পাশে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোড লেখা আছে। এখানে যদি আমরা ক্লিক করি, তারপর নিচে দেখেন কয়েকটা অপশন চলে এসেছে। এখানে এই যে ডাউনলোড জিপ, এই ডাউনলোড জিপের মাধ্যমে আমরা চাইলে খুব সহজে আমাদের লোকাল কম্পিউটারে আমাদের এই প্রজেক্টটা ডাউনলোড করে নিতে পারি। বাট এক্ষেত্রে কিছু সমস্যা আছে। সমস্যাটা কেমন দেখেন, আমরা এখন কোন ব্রাঞ্চের মধ্যে আছে? আমরা এখন আছি হচ্ছে মেইন ব্রাঞ্চের মধ্যে। এই প্রজেক্টে কিন্তু বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। দেখেন এই প্রজেক্টের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো হচ্ছে মেইন, নিউ ব্রাঞ্চ 2। এই যে আমরা এখন বর্তমানে আছে হচ্ছে মেইন ব্রাঞ্চে। আমরা যখন এই যে ডাউনলোড জিপের মাধ্যমে ডাউনলোড করব, তখন আমরা যে ব্রাঞ্চে থাকবো কারেন্ট, তখন সেই ব্রাঞ্চটাই কিন্তু সেই জিপ ফোল্ডারের মধ্যে ডাউনলোড হবে। আদার্স ব্রাঞ্চগুলোও ডাউনলোড হবে না এবং অন্যান্য কনফিগারগুলোও ডাউনলোড হবে না। তো দেখেন আমরা যদি এখন ডাউনলোড জিপে ক্লিক করি, এটা ডাউনলোড হয়ে গেছে এবং আমার এখানে উইন্ডার থাকার কারণে সাথে সাথে উইন্ডারের মধ্যে ওপেন হয়ে গেছে। তো আমি এটা কেটে দিচ্ছি। এই যে দেখেন আমি এখানে আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে এসেছি এবং এই প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেছে। এখানে লার্নিং রিপো main.zip, এটা যদি আমরা এখন আনজিপ করি, তো দেখেন এই প্রজেক্টের মধ্যে যদি আমরা যাই, দেখেন আমাদের কিন্তু একটা ব্রাঞ্চই শুধুমাত্র ডাউনলোড হয়ে গেছে। এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে যে ব্রাঞ্চটা ডাউনলোড হয়েছে এখানে কিন্তু সেই ব্রাঞ্চের নামটা এখানে চলে এসেছে। এই যে দেখেন মেইন। তো এবারে আমরা দেখি কিভাবে আমরা সম্পূর্ণ ব্রাঞ্চগুলো একবারই ডাউনলোড করতে পারি। তো আমরা সম্পূর্ণ ব্রাঞ্চ এবং সব কনফিগারেশন আরো কয়েকভাবে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। যেমন এই যে এখানে দেখেন আমরা যে গিট ক্লোন কমান্ড দেখেছিলাম, এই গিট ক্লোন কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা সেই প্রজেক্টটা খুব সহজে আমাদের লোকাল মেশিনে ক্লোন করে নিয়ে আসতে পারবো। তো দেখেন আমাদের গিট ক্লোন করার জন্য যে ইউআরএলটা আমাদের লাগবে, এখানে খেয়াল করে দেখেন একটা ইউআরএল এখানে চলে এসেছে। ইউআরএল এর এখানে উপরে দেখেন লেখা আছে HTTPS এবং SSH। আমরা চাইলে HTTPS এর মাধ্যমে ডাউনলোড করতে পারবো এবং যদি আমরা যে জায়গা থেকে প্রজেক্টটা ক্লোন করতেছি ওই জায়গাতে যদি আমাদের SSH কি এর অ্যাক্সেস থাকে, তাহলে আমরা খুব সহজে SSH কি এর মাধ্যমেও ডাউনলোড করতে পারবো। তো আমরা প্রথমে দেখি কিভাবে আমরা HTTPS এর গিট ক্লোনের মাধ্যমে ডাউনলোড করতে পারি। তো আমি এই ইউআরএলটা কপি করে নিচ্ছি। এই ইউআরএলটা কপি করার জন্য আমাদের এই পাশে দেখেন একটা আইকন আছে। এই আইকনে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমাদের ক্লিপবোর্ডের মধ্যে এই ইউআরএলটা কপি হয়ে যাবে। তো আমার এই ইউআরএলটা কপি করা হয়ে গেছে। আমি এখন ডেস্কটপে চলে যাচ্ছি। তো আমি এখানে ডেস্কটপে চলে এসেছি। চলে আসার পরে আমি এখানে গিট বেসের টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনালটা ওপেন করার পরে আমরা এখানে একটা কমান্ড টাইপ করব, সেটা হচ্ছে গিট ক্লোন। এই গিট ক্লোন কমান্ডটা টাইপ করার পরে এখানে আমরা একটা স্পেস দিয়ে আমরা যে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম এই ইউআরএলটা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা যদি এখন এন্টার দিই, দেখেন খুব সহজে আমাদের প্রজেক্টটা আমাদের লোকাল মেশিনে কপি হয়ে গেছে। এই যে দেখেন ওই রিমোট রিপোজিটরিটা আমাদের লোকাল মেশিনে চলে এসেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি চাই SSH কি এর কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা প্রজেক্টটা ক্লোন করতে পারবো। তো সেটা কিভাবে আমি যদি আপনাদের একটু দেখাই, আমি চলে যাচ্ছি আমার গিটহাব অ্যাকাউন্টে। এখানে দেখেন পাশে লেখা আছে SSH, আমি SSH এ ক্লিক করলাম। তারপর আমি এই ইউআরএলটা কপি করে নিলাম। এই ইউআরএল এ ক্লিক করে আমি ইউআরএলটা ম্যানুয়ালি কপি করলাম। কপি করে আমি আবার টার্মিনালে চলে আসলাম। টার্মিনালে আসার পর আমরা এখানে আবার টাইপ করব গিট ক্লোন। তারপর এখানে আমরা টাইপ করব গিট ক্লোন। টাইপ করে আমরা এখানে আমাদের সেই SSH কিউ এর ইউআরএলটা এখানে দিয়ে, তো দেখেন এখানে একটা ইরর এসেছে, ফাটাল ডেস্টিনেশন পাথ লার্নিং রিপো অলরেডি এক্সিস্ট। যেহেতু আমাদের এই রিপোজিটরিটা অলরেডি আমাদের এখানে এক্সিস্টিং রয়েছে, সেজন্য এটা কপি হচ্ছে না। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিয়ে এবার যদি আমরা গিট ক্লোন দেই, তারপর আমরা সেই ইউআরএল এখানে দিয়ে দিলাম। এবার যদি এন্টার দেই, আমরা দেখেন এখানে কিন্তু আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে। সেই পাসওয়ার্ডটা কিসের? আমরা SSH কি জেনারেট করার সময় যে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ওই SSH কি এর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে আমার এন্টার দেওয়া মাত্রই কিন্তু আমার প্রজেক্টটা ক্লোন হয়ে গেছে আবার। তো দেখেন আবার কিন্তু এখানে চলে এসেছে।
তো আমরা দেখলাম কিভাবে গিটহাবের একটা রিমোট রিপোজিটরিকে আমরা আমাদের লোকাল কম্পিউটারে নিয়ে আসতে পারি। তো এবার একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখেন, মনে করেন আমরা অনেকজন ডেভেলপার একটা প্রজেক্টে কাজ করতেছি, তো অন্যান্য ডেভেলপাররাও কিন্তু ওই প্রজেক্টের অন্যান্য আপডেটগুলো কিন্তু আমাদের গিটহাবের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করবে। তো ওই যে আপডেটগুলো করলো আমাদের গিটহাবের রিপোজিটরির মধ্যে, সাথে সাথে তো সেগুলো আর আমাদের লোকাল কম্পিউটারে চলে আসবে না। তো এবার আমরা দেখি কিভাবে আমরা সেই চেঞ্জগুলোকে, কিভাবে সেই আপডেটগুলোকে আমাদের লোকাল পিসিতে নিয়ে আসতে পারি। তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা থিওরি পার্টে কিন্তু আলোচনা করেছিলাম এই যে গিট ফেজ, এই গিট ফেজ কমান্ডের মাধ্যমে আমরা চাইলে আমাদের রিমোট রিপোজিটরি চেঞ্জগুলোকে খুব সহজে আমরা আমাদের লোকাল রিপোজিটরিতে নিয়ে আসতে পারবো। এবং আমরা যদি চাই যে আমাদের রিমোট রিপোজিটরি চেঞ্জগুলোকে আমরা একবারে লোকাল রিপোজিটরিতে নিয়ে আসবো এবং ওয়ার্কিং ডিরেক্টরিতে নিয়ে আসবো, তাহলে এক্ষেত্রে আমরা গিট পুল কমান্ডটা ব্যবহার করব। আর আমরা যদি শুধুমাত্র গিট ফেজ কমান্ডটা ব্যবহার করি, তাহলে কিন্তু সেই রিমোট রিপোজিটরি চেঞ্জগুলো শুধুমাত্র আমাদের লোকাল রিপোজিটরিতে আসবে, সেই চেঞ্জগুলো কিন্তু আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে আসবে না। তো চলুন এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো দেখেন আমি আমার গিটহাবের প্রোফাইলের মধ্যে চলে এসেছি। এবারে আমি এখান থেকে রিপোজিটরিসের মধ্যে চলে যাচ্ছি। তো আমি রিপোজিটরির মধ্যে চলে আসলাম। দেখেন আমরা কিন্তু শুরু থেকে এই গিট লার্নিং রিপোজিটরিটা নিয়ে কাজ করতেছি। তো আমি এই গিট লার্নিং রিপোজিটরির মধ্যে চলে গেলাম। তো আসার পরে আমি গিটহাবের মধ্যে থেকে আমার এই student.txt ফাইলটা এডিট করে গিটহাব থেকে একটা কমিট করব। তারপরে সেই কমিটটা আমি আমার লোকাল রিপোজিটরির মধ্যে নিয়ে যাব। তো দেখেন আমি এই student.txt ফাইল এডিট করার জন্য এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে student.txt ফাইল এডিট করতে যাচ্ছি, এডিট করার জন্য এই পাশে দেখেন এখানে একটা এই যে পেনের মতো আইকন আপনারা দেখতে পাবেন। এই পেনের মতো আইকনে যদি আমরা এখন ক্লিক করি, দেখেন এডিটের জন্য আমাদের উইন্ডোটা চলে এসেছে। তো তারপর আমি এই ফাইলটা এডিট করতেছি। এই ফাইলে আমি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে তাদের ফোন নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এমনিতে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের নামের পাশে আমার ফোন নাম্বারগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আসে আমাদেরকে নিচে একটা কমিটের মেসেজ দিতে হবে। আমরা যেমন লোকাল রিপোজিটরির মধ্যে কমিট করতাম গিট কমিট -m, তারপরে ডাবল কোটেশনের মধ্যে একটা মেসেজ দিতাম, ঠিক সেই কমিটটা আমরা এখান থেকে খুব সহজে করতে পারবো গিটহাবের মধ্যে। আমরা এই যে এখানে সেই কমিটের মেসেজটা দিব। নিচের এই যে বড় ইনপুট বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপশনাল। এখানে আমরা কোনো কিছু দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু আমাদেরকে এখানে একটা কমিটের মেসেজ দিতে হবে। এই যে উপরে ছোট যে ইনপুট বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে কমিটের মেসেজটা দিতে হবে। তো আমি এখানে কমিটের মেসেজটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার এডেড। তো আমার কমিটের মেসেজটা দেওয়া হয়ে গেছে। কমিট করার জন্য এখন আমাকে নিচে এই যে কমিট চেঞ্জেসে ক্লিক করতে হবে। কমিট চেঞ্জেসে ক্লিক করা মাত্রই গিটহাবে কিন্তু আমার এই চেঞ্জটা একটা ভার্সন হিসেবে সংরক্ষণ হয়ে যাবে। তো আমি কমিট চেঞ্জেসে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু একটা কমিট হয়ে গেছে। আমি যদি এখন এই গিট লার্নিং রিপোজিটরির মধ্যে যাই, তারপরে এখন যদি আমি এই যে দেখেন এই কমিটগুলোর এখানে যাই, তো দেখেন এখানে আমরা দেখতে পাবো যে ফোন নাম্বার এডেড, এই কমিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের এই রিপোজিটরির মধ্যে, মানে আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে অ্যাড হয়েছে। কিন্তু এটা তো আমাদের লোকাল রিপোজিটরিতে চলে যায়নি। এখন লোকাল রিপোজিটরিতে কিভাবে আমরা এই চেঞ্জটা নিয়ে যাব, তো চলুন এটা আমরা এবার একটু দেখি। তো আমি আমার লোকাল রিপোজিটরির মধ্যে চলে যাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু শুরু থেকে এই গিট লার্নিং এই লোকাল রিপোজিটরিটা নিয়ে কাজ করতেছি। তো আমি এই লোকাল রিপোজিটরি ফাইলটা ওপেন করে নিচ্ছি, ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। তো টার্মিনালও ওপেন করা হয়ে গেছে আমাদের। তো এইখানে আমি যদি এখন গিট ফেজ কমান্ডটা ব্যবহার করি, তাহলে সেই রিমোট রিপোজিটরি চেঞ্জগুলো কিন্তু আমাদের ওয়ার্ক ডিরেক্টরির মধ্যে আসবে না, শুধুমাত্র আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে আসবে। দেখেন আমরা কিন্তু থিওরি পার্টে এটা দেখেছিলাম, এই যে গিট ফেজ কমান্ডটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি এখানে গিট ফেজ কমান্ডটা ব্যবহার করতেছি, গিট ফেজ। তো এটা দিয়ে আমি এখন এন্টার দিলাম। দেখেন এখানে আমাদের সেই SSH কি এর পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি SSH কি এর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া মাত্রই কিন্তু সেই আমাদের রিমোট রিপোজিটরি চেঞ্জটা কিন্তু আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে চলে এসেছে। কিন্তু তারপরেও দেখেন আমি যদি এখন student.txt ফাইলটা ওপেন করি, সেই রিমোট রিপোজিটরি চেঞ্জটা কিন্তু এখানে আসেনি। এখন আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতেও যেন আমাদের রিমোট রিপোজিটরি চেঞ্জটা একবারে চলে আসে, তাহলে আমরা কি কমান্ড ব্যবহার করব? তার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে যে গিট পুল। আমরা কিন্তু এটা থিওরি পার্টে আলোচনা করেছিলাম। তো দেখেন আমি এখানে গিট পুল কমান্ডটা টাইপ করতেছি, আমি গিট পুল দিয়ে এন্টার দিলাম। তারপরে আমাদেরকে এখানে SSH কি এর পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এন্টার দিলাম। এবারে দেখেন আমাদের কিন্তু student.txt ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। এবারে যদি আমি student.txt ফাইলটা ওপেন করি, আপনারা দেখতে পাবেন এই যে চেঞ্জটা এখানে চলে এসেছে। তো আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের রিমোট রিপোজিটরি চেঞ্জগুলোকে কিভাবে আমরা খুব সহজে আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে নিয়ে আসতে পারি। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন গিট পুল কমান্ডটা ইউজ করব, তখন অবশ্যই আমাদেরকে আগে আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে চেক করে নিতে হবে যে আমাদের লোকাল রিপোজিটরিতে এখন পর্যন্ত কোনো কিছু কমিট করা বাকি আছে কিনা, না হলে কিন্তু সমস্যা করবে।
তো এবারে আমরা গিটের একটা ইন্টারেস্টিং কমান্ড দেখবো, সেটা হচ্ছে গিট স্টেজ। তো চলুন এইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এবারে আমরা যে কমান্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিট স্টেজ। আমি যদি আপনাদের একটু সংক্ষেপে বলি যে গিট স্টেজ আমাদের কীরকম সুবিধা দেয়। আমরা সচরাচর কি করি, আমাদের পিসিতে যে ফাইলগুলো আমাদের প্রয়োজন হয় না সেগুলো আমরা ডিলিট করে রিসাইকেল বিনে ফেলে দেই। আবার যদি সেই ফাইলগুলোকে আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আবার সেখান থেকে আমরা রেজিস্টার করে নিয়ে এসে আবার নতুন করে কাজ করতে পারি। মানে চাইলে আমরা সেই রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারি, আবার ফেরতও নিয়ে আসতে পারি। তো সেরকমই গিট স্টেজ আমাদের এরকম একটা সুবিধা দেয়। তো চলুন আমি যদি আপনাদের এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই, খেয়াল করে দেখেন এই যে এখানে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে test1.txt একটা ফাইল আছে। আমি এই ফাইলের নতুন একটা লাইন অ্যাড করতেছি, নিউ লাইন এডিট দিয়ে আমি সেভ করলাম ফাইলটাকে। তো আমার হঠাৎ করে মনে হলো আমি এখন যে লাইনটা অ্যাড করেছি এই লাইনটা আমার এখন দরকার নেই, বা পরবর্তীতে আমার দরকার হতে পারে, এখন আমি এটা কমিট করতে চাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা গিট স্টেজ কমান্ডটা ইউজ করতে পারি, যার মাধ্যমে এই চেঞ্জটাকে আমরা একটা টেম্পোরারি জায়গায় সংরক্ষণ করে রাখবো, পরবর্তীতে চাইলে ইউজ করব, আবার না চাইলে আমরা সেখান থেকে রিমুভ করে ফেলবো। তো দেখেন আমি যদি শুরুতে আপনাদের এখন গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে সেই চেঞ্জটাকে একটু দেখাই, গিট স্ট্যাটাস, আমরা দেখতে পাচ্ছি আমাদের test1.txt ফাইলটা মডিফাই করা হয়েছে। তো আমি যদি এখন গিট স্টেজ এই কমান্ডটা দেই, দেখেন তারপরে যদি এখন আমি গিট স্ট্যাটাস কমান্ডটা আবার রান করি, দেখবেন সেই চেঞ্জটা কিন্তু আমার আর নাই। এবং তারপরে যদি আমি এই test1.txt ফাইলটা ওপেন করি, দেখবেন সেই লাইনটা এখানেও নেই। কিন্তু আমরা যদি সেই লাইনটাকে আবার ফেরত নিয়ে আসতে চাই, তাহলে চাইলে কিন্তু আমরা সেই লাইনটাকে আবার ফেরতও নিয়ে আসতে পারবো। তো সেটাকে আমরা কিভাবে ফেরত নিয়ে আসতে পারবো, তার জন্য আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে গিট স্টেজ পপ। এই কমান্ডটা দিয়ে যদি আমি এখন এন্টার দিই, দেখবেন সেই লাইনটা আবার ফেরত চলে এসেছে। আমি যদি এখন test1.txt ফাইলটা ওপেন করি, দেখবেন সেই লাইনটা কিন্তু আবার ফেরত চলে এসেছে। তো আমরা দেখলাম কিভাবে আমরা স্টেজ করতে পারি এবং ফেরত নিয়ে আসতে পারি। এবারে যদি আমরা চাই যে স্টেজে থাকা চেঞ্জগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। তো তার আগে আমরা চেক করে নিই আমরা এখন পর্যন্ত কতগুলো স্টেজ করেছি। তো তার জন্য আমরা টাইপ করব গিট স্টেজ লিস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্টেজ করা আছে। তো আমরা যদি এবারে চাই যে সেই একটা স্টেজও পার্মানেন্টলি সেই জায়গা থেকে রিমুভ করে ফেলতে, তাহলে আমরা টাইপ করব গিট স্টেজ ক্লিয়ার। এবারে যদি আমরা গিট স্টেজ লিস্ট দেই, দেখেন আমাদের কিন্তু গিট স্টেজ লিস্ট পুরাই ফাঁকা। তো এইভাবে আমরা গিট স্টেজ করতে পারি, গিট স্টেজ থেকে আবার পার্মানেন্টলি রিমুভ করে ফেলতে পারি, আবার গিট স্টেজ থেকে আবার ফেরতও নিয়ে আসতে পারি। তো এবারে আমরা যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে গিট ক্লিন। এই কমান্ডটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভয়ঙ্কর। এই কমান্ডের মাধ্যমে আমরা চাইলে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির আনট্র্যাক ফাইলগুলোকে খুব সহজে ডিলিট করে ফেলতে পারি, মানে রিমুভ করে ফেলতে পারি। তো চলেন আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, তার জন্য আমি আমার এই ওয়ার্কিং ডিরেক্টরিতে দুটো ফাইল ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে test2.txt আর একটা হচ্ছে test3.txt। তো আমি ফাইল দুটো ক্রিয়েট করে ফেলতেছি এখানে test3.txt। তো এই দুটো ফাইল আমার এখন ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি, আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা দেখতে পাচ্ছি এখানে দুটো ফাইল আছে, test2.txt এবং test3.txt। এই দুটো ফাইল আনট্র্যাকড অবস্থায় আছে। এই দুটো ফাইলকে যদি আমি এখন রিমুভ করে ফেলতে চাই, তাহলে কি করব, git clean -f এই কমান্ডটা দেওয়া মাত্র এই দুটো ফাইল রিমুভ হয়ে যাবে এখান থেকে। আমি এখন দিলাম এন্টার, দেখেন এখানে এই দুটো ফাইল রিমুভ হয়ে গেছে এই জায়গা থেকে। আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে এই দুটো ফাইল আর নেই। তো এবার যদি আমি গিট স্ট্যাটাস কমান্ডটা রান করি, দেখতেছি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি টোটালি ক্লিন। তো আমরা গিট স্ট্যাটাস এবং গিট ক্লিন তো দেখলাম। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে .gitignore। আসলে .gitignore ফাইলটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করে, যেটা হচ্ছে মনে করেন আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে এমন কিছু বড় বড় ফাইল আছে, কিংবা কিছু ভিডিও ফাইল আছে, কিংবা বড় বড় পিএইচডি কিংবা যাই হোক না কোনো জেপিজি ফাইল আছে। আমরা চাচ্ছি সেই আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি সেই ফাইলগুলোকে যেন গিট ট্র্যাক না করে। তো সেই কাজটা আমরা খুব সহজে করতে পারবো .gitignore ফাইলের মাধ্যমে। তো এখানে খেয়াল করে দেখেন আমি ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে কয়েকটা ফাইল রাখতেছি, ভিডিও টাইপার এবং ইমেজ টাইপার। আমি যদি এখন টার্মিনালের মাধ্যমে গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি, দেখবেন গিট কিন্তু এগুলোকে ট্র্যাক করতেছে। গিট স্ট্যাটাস দিলাম, দেখা যাচ্ছে যে এখানে গিট কিন্তু বলতেছে এখানে তিনটা ফাইল আছে আনট্র্যাকড অবস্থায়, video1.mp4, video2.mp4 এবং image.jpg। তো আমি চাচ্ছি এই ফাইলগুলোকে যেন গিট ট্র্যাক না করে, সেক্ষেত্রে আমরা .gitignore ফাইলটা ব্যবহার করতে পারি। তো তার জন্য আমাদেরকে .gitignore নামে একটা ফাইল জেনারেট করতে হবে আমাদের এই ওয়ার্ক ডিরেক্টরির মধ্যে। তো এটা চাইলে আমরা ম্যানুয়ালিও তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে কমান্ডের মাধ্যমে এই ফাইলটা তৈরি করতে পারি। তো আমি কমান্ড লাইনের মাধ্যমে তৈরি করার জন্য টাইপ করতেছি task.gitignore। তো ওকে আমি টাইপ করে এন্টার দিলাম, দেখেন এখানে আমার একটা .ignore নামে ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই ফাইলের মধ্যে আমি বলে দিব যে কোন কোন ফাইলটা যেন গিট ট্র্যাক না করে। তো আমি চাচ্ছি যে video1.mp4 ফাইলটা যেন গিট ট্র্যাক না করে, video1.mp4।
তো ওকে আমি এটা এখানে বলে দিলাম। এবার যদি আমি গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি, দেখবেন গিট এই ফাইলটাকে ট্র্যাক করতেছে না। গিট স্ট্যাটাস, দেখেন ওই ফাইলটা কিন্তু এখানে আর গিট দেখাচ্ছে না, video1.mp4। আর আমি যদি চাই যে একবারে .mp4 টাইপের যতগুলো ফাইল আছে যেন গিট সম্পূর্ণ ফাইলগুলোকে আর না ট্র্যাক করে, তাহলে কিন্তু আমরা আরেক উপায়ে এটাকে উল্লেখ করে দিতে পারি .ignore ফাইলের মধ্যে। তো দেখেন সেটা আমরা কীভাবে করতে পারি। আমি ফাইলটা ওপেন করলাম, ওপেন করে আমি এখানে এই যে স্টার নামে যে সিম্বলটা আছে, আমি এই স্টার সিম্বলটা দিয়ে, স্টার মানে হচ্ছে অল, তারপর আমি .mp4 মানে যত mp4 টাইপের ফাইল আছে এই ফাইলগুলোকে যেন গিট না ট্র্যাক করে সেজন্য আমি বলে দিলাম। এবার যদি আমি গিট স্ট্যাটাস কমান্ড দিয়ে চেক করি, দেখবেন গিট আর একটা ভিডিও টাইপের ফাইলও ট্র্যাক করতেছে না। আমি গিট স্ট্যাটাস দিচ্ছি, দেখেন এখানে কিন্তু এখন গিট আর সেই ভিডিও টাইপের ফাইলগুলোকে ট্র্যাক করতেছে না, কারণ আমি একবার star.mp4 দিয়ে বলে দিচ্ছি যতগুলো ভিডিও টাইপের ফাইল আছে গিট যেন একটাকেও ট্র্যাক না করে। তো এইভাবে আমরা যদি চাই যে স্পেসিফিক কোনো একটা ফাইলের নাম উল্লেখ করে দিতে পারি, অথবা আমরা এক্সটেনশনের মাধ্যমে বলে দিতে পারি যে এই টাইপের ফাইলগুলোকে যেন গিট ট্র্যাক না করে। সো গাইস, আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আজকে আর বেশি বাড়াচ্ছি না। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।